নাহিদ আমাকে বোন বলেছে বা আমি তাকে ভাই বলেছি, এতে তো মহাভারত অশুদ্ধ হওয়ার কিছু নেই। আসিফ এবং বাকের এবং নাহিদ ইসলাম তারা ছিলেন যোদ্ধা। অতএব একজন যোদ্ধাকে বাঁচাতে কি কৌশল করা হবে, কি কৌশলে নেওয়া হবে, তাকে কিভাবে বাঁচিয়ে রাখা হবে, সেই সিদ্ধান্ত নেবে তার আশেপাশে যারা আছে তারা। তো তার সাথে আমার পারিবারিক কোনো সম্পর্ক নেই, সে আমার সাংগঠনিকভাবে তার সাথে আমার ভাই বোনের সম্পর্ক এবং ঢাবিয়ান হিসেবে একসাথে আন্দোলন সংগ্রাম করেছি বলে এরকম একটি সম্পর্ক। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে 5 তারিখের পর আজ পর্যন্ত নাহিদকে নিয়ে আমার কোনো পার্সোনাল ব্যক্তিগতভাবে কোনো ছবি পোস্ট করা কিংবা তার সাথে ব্যক্তিগতভাবে দেখা করা বা তার সাথে কোনো ব্যক্তিগতভাবে আমাদের কোনো সম্পর্ক উন্নয়ন বা পিছনের সম্পর্কের জেরে ধরে তার সাথে তার মন্ত্রণালয় ঘোরা, এই জিনিসগুলো আসলে আপনারা সাংবাদিক বাইরে কেউ দেখেছেন কি না সেটি আমার আপনাদের কাছে প্রশ্ন এবং আপনারা সেটি বলে যাবেন। তো আমার তখন দায়িত্ব ছিল তাকে সেভ করা, আমি সেটি করেছি। সেটা কি প্রক্রিয়া করার দরকার সেটা করেছি। এখন বাংলাদেশে 15 বছর ধরে লুটপাট হয়েছে, অনেক চাঁদাবাজি হয়েছে, দেশের টাকা হাজার হাজার কোটি টাকা দেশের লোপাট হয়েছে। রাইট নাও একই কাজ চলছে। তাহলে সেই বিষয়টা বড় ইস্যু না। নাহিদকে আমি বোন বলেছি বা নাহিদ আমাকে বোন বলেছে বা আমি তাকে ভাই বলেছি, এতে তো মহাভারত অশুদ্ধ হওয়ার কিছু নেই। এটা তো কারো দেশের কোনো ক্ষতি হচ্ছে না, এটা তো মানুষের কোনো রাষ্ট্রের কোনো ক্ষতি হচ্ছে না, রাজনৈতিক অঙ্গনে কোনো ক্ষতি হচ্ছে না। সে একজন যোদ্ধা, তাকে বাঁচানোর জন্য যেটা করা দরকার সেটা আমি করেছি। এখন সেই কী প্রক্রিয়া করেছি সেটা তখনকার সিচুয়েশনে আপনার পিছনে ফেরতে হবে এবং তখনকার আপনার বিষয়টা দেখতে হবে। এখন এই বিষয়টা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে বিডি প্যারোনামা কীভাবে একটা ভুয়া একটা রিপোর্ট করলো, ভোকাস প্রোপাগান্ডা এবং আমার বিরুদ্ধে আমার মানহানিকর একটি নিউজ কিভাবে করলো, এটি হচ্ছে প্রশ্ন। অথচ এই বিষয়ে কারো কোনো প্রশ্ন নেই যে বিডি প্যারোনামার মতো একজন অনলাইন পোর্টাল কিভাবে একটি রাজনৈতিক নেতার নামে এইভাবে করে একবারে টোটাল কলামের শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে একটা মিথ্যে, একটা গুজব, একটা অসত্য রিপোর্ট কিভাবে প্রকাশ করে। এই যে প্রকাশ করেছে সেই প্রতিবেদকের নাম কি, সেই সহযোগিতা আমি কারো কাছ থেকে পাইনি। এই পোর্টালের মালিকানায় কে আছে সেই সহযোগিতা আমি কারো কাছ থেকে পাইনি। তাহলে আমি আইনগতভাবে কিভাবে ব্যবস্থা নিব? আমি রাজনৈতিক কর্মী, আমি রাজনীতি বুঝার চেষ্টা করছি, কিন্তু এটা কিভাবে বের করতে হয় সেই সক্ষমতা আমার বা আমার পরিবারের তো নেই। তাহলে আপনারা যারা ডিটেকটিভ জার্নালিস্ট, আপনারা আমাকে সেটা প্রোভাইড করেন, আমি আইনগতভাবে ব্যবস্থা নেব। আমার পরিবারের সাথে কথা বলেছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বা যারা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত আছেন তাদেরকে আমরা আইনের কাঠগড়ায় দাঁড় করাবো এবং বিডি প্যারোনামার রিপোর্টার এবং এইটার যিনি ওনার বা যিনি এটা পরিচালনা করছেন তার বিরুদ্ধে আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব। আপু, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আসলে দেখছি আপনার সাথে মানে মানুষ ছড়াচ্ছেন যে আপনি বিএনপিতে যোগ দিচ্ছেন, হয়তো বা এডির সাথে ছবি, হয়তো বা মানে বিএনপি লোকজনের সাথে ছবি, এগুলি নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জিনিস আছে। আসলে এটার জন্য কী করা হচ্ছে? দেখেন, বিএনপি হচ্ছে একটি বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল। তাদের সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি। সে সুবাদে আমি লিয়াজু কমিটির মিটিংয়ে গিয়েছি, সে সুবাদে তাদের সাথে বিএনপি সিনিয়র নেতৃবৃন্দের সাথে আমার সাংগঠনিকভাবে পরিচয় হয়। সেই সুবাদে বিভিন্ন অনুষ্ঠানে দেখা হলে তাদের সাথে আমাদের কথা হতো। সেই স্ন্যাপকে নিয়েছে বা সেই পিকচারকে তুলেছে তা আমার জানা নেই। এর পাশাপাশি বিভিন্ন সভা সেমিনার এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করার স্বার্থে আমরা প্রেস ক্লাবে, রিপোর্টার্স ইউনিটে, তারপরে বিভিন্ন জায়গায় আমরা সভা সেমিনার করেছি। সেই জায়গা থেকে, সক্ষতার জায়গা থেকে একজন নেতার সাথে বা একজন রাজনৈতিক সহকর্মীর সাথে ছবি থাকতেই পারে। ছবি থাকা মানে এই নয় যে সেই দলে আমি যোগ দিলাম বা আমি সেই দলে হয়ে কাজ করলাম, বিষয়টা এরকম না। আমি গণ অধিকার পরিষদে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো বলে আশা রাখছি এবং সেটি যদি ডিফারেন্ট কিছু হয় সবার আগে জানবেন মিডিয়া, কারণ মিডিয়ার এটাই কাজ। তো অতএব আপনারা আশ্বস্ত থাকতে পারেন এই ধরনের কিছু হয়নি বা ভবিষ্যতে না হওয়ার সম্ভাবনা 100% রয়েছে। এবং আপনি নাহিদ ও আপনার সঙ্গে দুজন হয়েছে, তারা আসলে দায়িত্ব পেয়েছে সরকারে, তাদের নামে বলছে যে হঠাৎ করে স্বাধীন দেশ করে তারপর অনেকে চেহারা পায় নাই, সরকার পায় নাই, কিন্তু 2 দিন 10 দিন দেশের কাজ করে স্বাধীন করে তারা চেয়ার পেয়ে গেছে। আসলে এই জিনিসটা আপনি আবার কীভাবে দেখছেন? তারা রাজনীতি করে চেয়ার পায় নাই, কিন্তু তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, ঘাম দিয়েছে, মেধা দিয়েছে, কেরিয়ার দিয়েছে। দেখেন, যদি 5ই আগস্টের মতো এই ঘটনা যদি না ঘটতো
তাহলে আপনারা একবার ভেবে দেখেন যে আজকে দেশের কি অবস্থা হতো এবং আমাদের অবস্থানটা কোথায় হতো। এবং আপনারা যারা জার্নালিস্ট আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, আপনাদের অবস্থানও হয়তো বা আয়নাঘরে এখন বর্তমানে থাকা হতো। তো সেই জায়গা থেকে আমি বলতে চাচ্ছি যে আমরা মৃত্যুকে ভয় না পেয়ে সকলে একত্রিত হয়ে আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম বলেই আজকে চেয়ারটা তারা পেয়েছেন। অতএব আমি বলতে চাচ্ছি যে একটি স্বাধীন দেশ কিভাবে চলবে সেই সিদ্ধান্ত নেবে জনগণ। সেই সিদ্ধান্ত নেবে আমাদের যে গঠনতন্ত্র রয়েছে, আমাদের যে রয়েছে, সেই নিয়মতন্ত্র অনুযায়ী আমাদের আসলে এগোতে হবে। তো সেই জায়গা থেকে আসলে যখন একটি ফ্যাসিস্ট সরকারের পতন হয় বা সে যখন পদত্যাগ করে, তখন স্বাভাবিকভাবে রাষ্ট্র তো পরিচালনা করতে হবে। 18 কোটি জনগণের অভিভাবকের জায়গা থেকে আসলে দায়িত্ব নিতে হবে। সেই জায়গা থেকে আসলে মধ্যবর্তী সরকার এসেছেন, প্রধান উপদেষ্টা আছেন এবং অন্যান্য উপদেষ্টারা সকলে সমন্বয় করে রাষ্ট্র পরিচালনা করছে। এবং আমার কাছে যতটুকু মনে হয়েছে 5ই আগস্টের পর এই পর্যন্ত উল্লেখযোগ্য রাষ্ট্রের এমন কোনো ক্ষতি হয়নি যে যেটা আসলে আমরা লাউডলি বলতে পারি যে একটি নির্বাচিত সরকার না থাকাতে এই ক্ষতিটা হয়েছে। এমন কিছু আমি আমার চোখে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার সেটি পড়েনি। এবং আমি মনে করি তারা এটা যোগ্য, তারা এটি ডিজার্ভ করে এবং এটি আসলে স্বাভাবিক প্রক্রিয়াই হয়েছে বলে আমি মনে করছি। এবং এটিও আশা রাখছি যে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা এবং সাথে অন্যান্য যে উপদেষ্টা রয়েছে তারা খুব শীঘ্রই একটি নির্বাচন দিবে। তাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন শেষে তারা একটা নির্বাচন দেবে। নির্বাচনে জনগণ যাকে ম্যান্ডেট দিবে তাদেরকে তারা সরকারে বসিয়ে তারা বিদায় নেবে বলছে আশা রাখছি।